দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। আজকের পর্বে আমরা আলোচনা করব দেশের ব্যাংক ব্যবস্থা নিয়ে। আপনারা জানেন, গেল ১.৫ দশকে পুরো অর্থনীতি নিয়ে যতটা আলোচনা হয়েছে তার বেশিরভাগই ছিল ব্যাংক খাত কেন্দ্রিক। কারণটাও স্পষ্ট, কারণ ব্যাংক ব্যবস্থায় যেই হরিলুট হয়েছে, যে অব্যবস্থাপনা তৈরি হয়েছিল, সেই অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই নতুন একজন গভর্নরকে দায়িত্ব দিয়েছেন। তিনিও প্রায় ১.৫ বছর পার করলেন। এই ১.৫ বছরে তার সাফল্য ব্যর্থতার কিছু খতিয়ান তার মুখ থেকে আমরা শুনব, এবং আগামীতে যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার আসবে তাদের আসলে ব্যাংক ব্যবস্থার দিকে কিভাবে নজর দেওয়া উচিত বা দরকার, সেই আলাপগুলো আমরা করার চেষ্টা করব। ডক্টর আহসান এইচ মনসুর, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, আমাদের আজকের অতিথি। স্যার, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। অত্যন্ত আলোচিত এবং সমসাময়িক যে বিষয়টা 5 ব্যাংকের একীভূতকরণ, এটা দিয়েই আমরা আলোচনাটা শুরু করতে চাই, কারণ পাবলিক ইন্টারেস্ট এখনও পর্যন্ত সেখানে ব্যাপক হারে আছে। প্রথমত বলবো যে আমাদেরকে বুঝতে হবে যে 5টা ব্যাংক কি অবস্থায় ছিল, এবং ব্যাংকিং খাতের যে সার্বিক যে চিত্র, সেটাতে দেখতে গেলে একসাথে সবগুলোকে ইন্টারভেনশন করার মতো সক্ষমতা এবং বাংলাদেশের অর্থনীতির আর্থিক সামর্থ্য আমাদের নাই, অর্থাৎ সরকারের বাজেটে সেই অর্থের সংকুলন করা মুশকিল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাসিটিও সেইভাবে নাই যে আমরা 20টা ব্যাংক একসাথে করতে হবে। পৃথিবীর ইতিহাসে এরকম হয় না, এটা 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 ইটস এ মেজর ক্রাইসিস পয়েন্টে হয়। তো আমরা এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমরা ধাপে ধাপে করবো, এবং প্রথম ধাপে 5টা ব্যাংককে আমরা নিয়েছি। কেন আমরা পুরো টাকাটা প্রথম দিন অ্যাক্সেসিবল করতে পারছি না, এটা কিন্তু নতুন কিছু নয়। কারণ প্রথম দিনই যদি আমরা অ্যাক্সেসিবল করি, গ্রাহকরা যদি এখানে ঝাঁপিয়ে পড়েন, তাহলে এই ব্যাংক, নতুন ব্যাংকটা টিকবে না। আমাদের 32,000 কোটিও এটা কিছুই না, 1.5 লাখ কোটি টাকার তুলনায় হাওয়ায় মুছে যাবে, কারণ আমরা 22,000 কোটি টাকা আগে দিয়েছি, ওটা হাওয়াতে হারিয়ে গেছে, সেরকম হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে একটা আস্থার সৃষ্টি করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন। সেই 2 বছরকে আমরা ধরে নিয়েছি যে আস্থা সৃষ্টির সময়, এটা একটা। আর যেটা বললেন যে যারা ব্যাংকের প্রাক্তন মালিক ছিলেন তাদের শেয়ার শূন্য হবে, যারা জেনারেল শেয়ার হোল্ডার ছিলেন সাধারণ, তাদের শেয়ার শূন্য করা হয়েছে। এটা কিন্তু বিশ্বের সব দেশেই করা হয়, পৃথিবীর কোনো দেশ নাই, আমি আন্ডারলাইন করছি, কোনো, যেখানে এটার ব্যতিক্রম আছে। এবং আমাদের যে বর্তমান আইন আছে, সে আইনে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে সকল শেয়ার হোল্ডারের সকল প্রকার অধিকার শূন্য করে দেওয়া হবে। তাহলে তাদের প্রক্রিয়াটা পরবর্তীতে কি হবে? যেমন তাদের একটা বড় অভিযোগ, স্যার, যে আমি শেয়ার হোল্ডার, একটা শেয়ারের মালিক হলেও আমার তো মালিকানা আছে, আমার সাথে সেই কনসালটেশনটা সরকার কেন করেনি? এটা কোনোদিন কোনো দেশে কনসালটেশন করবে না, করবে না। এই জন্য শেয়ার হোল্ডারদের হাতে ব্যাংকটা ছিল প্রথমত, তারা ব্যাংকটিকে ধ্বংস করেছে প্রথমত, তারাই এই টাকায় আত্মসাৎ করেছে প্রথমত। সাধারণ শেয়ার হোল্ডাররা বলতে পারেন যে আমরা তো এখানে ছিলাম না, তা আপনারা তো জানতেন না এখানে কি হচ্ছে, আপনারা জবাবদিহিতা করেন নাই কেন, এজিএম কি হয় নাই, আপনারা সেখানে প্রশ্ন করেন নাই কেন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি মনে করে যে কোনো গ্রুপকে তারা কোনো একটা বিশেষ সুবিধা দেবেন, সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য কিছু তারা করতে চান, তারা করতে পারেন, সেখানে কোনো আইনগত বাধা নেই। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সে পরিষ্কার লেখা আছে শূন্য করতে হবে। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে এখন তো একটা ব্যাংক, এবং এটাকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রফিটেবল করার পরেই কেবল আপনি পরবর্তী 2 বছর পর এটাকে সফল হিসেবে বলতে পারবেন বা পরিচালনা। কিন্তু যারা এখানে কার্যক্রম পরিচালনা করছে বা করবে, তাদের কারোই তো ওইভাবে কোর ব্যাংকিং চালানোর মতো অভিজ্ঞতা নাই। এটা বাংলাদেশ ব্যাংকের অনেক অভিজ্ঞ লোকজন আছেন, কিন্তু মাঠ পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম চালানোর যে প্রক্রিয়া, সেটার সাথে তো তারা ওইভাবে যুক্ত নন। এটা কিভাবে তাহলে একটা প্রফিটেবল ব্যাংক হিসেবে দাঁড়াবে? আমরা মনে করি যে প্রথমে একটু হ্যান্ড হোল্ডিং করতেই হবে, এবং আমরা করছি। আমাদের 5টা অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে, সাথে পুরো টিম দিয়ে দেওয়া হয়েছে, এবং দে আর ওভারসিং আইটি টিমও দেওয়া হয়েছে, পরে ডেভেলপিং দেওয়া হয়েছে, এবং আমরা এগুলোকে এখন ধাপে ধাপে কনসলিডেশনে নিয়ে যাব। কনসলিডেশন হচ্ছে একটা প্রক্রিয়া যেখানে 5টাকে একীভূত করা হবে, এবং সেটার মধ্যে কী কী আছে, সব কর্মচারী একটা পে স্কেলে চলে আসবে, সব আইটি সিস্টেমগুলো একটা আইটি সিস্টেমে মার্জ করবে,
সব অ্যাকাউন্টসগুলো একটা ব্যাংকের অ্যাকাউন্টের সাথে মার্জড হয়ে যাবে। ব্রাঞ্চ নেটওয়ার্ককে কনসলিডেট করে ফেলতে হবে। যে রাস্তায় 5টা ব্রাঞ্চ আছে সেখানে একটা ব্রাঞ্চ থাকবে, বাকি 4টাকে অন্যত্র সরিয়ে নিতে হবে। এগুলো কাজ একদিনে হবে না, হয়তো আমাদের 1 বছর লেগে যাবে। সেই কাজটা বাংলাদেশ ব্যাংক সহায়তা দেবে। নির্বাচনী আলোচনা যেহেতু শুরু হয়েছে, ফেব্রুয়ারি নাগাদ হয়তো নতুন সরকার ক্ষমতায় আসবে, সেটা রাজনৈতিক বা নির্বাচিত যে ফরম্যাটেই বলি না কেন, ওই সরকার যে আপনাদের এই সিদ্ধান্ত বলবৎ রাখবে এই নিশ্চয়তা কতখানি? না, সরকার তো সিদ্ধান্ত নিতেই পারে, কিন্তু কথা হলো বাস্তবতা কি বলবে। এই সিদ্ধান্ত কি পাল্টানো যাবে? পাল্টানোর কি রেশনাল যৌক্তিক কারণে বা কী হতে পারে? পাল্টাবে কেন? আমি তো কোনো যৌক্তিক কারণ দেখি না। ইটস নট এ রিভার্সেবল প্রসেস। যেটা হয়ে গেছে সেটাকে সামনে নিয়ে যেতে হবে, সাকসেসফুল করার জন্য করতে হবে যা করার। হ্যাঁ, সরকার হয়তো নতুন সরকার নতুন বোর্ড করতে পারে, নতুন কিছু করতে পারে, কিন্তু এই যে প্রক্রিয়াটা, এটাকে তো রিভার্স গিয়ারে নেওয়ার কোনো উপায় নেই। আপনি কতটুকু আশাবাদী যেটা ঘুরে দাঁড়াবে? আমি মনে করি যে এটাকে যদি সঠিকভাবে আমরা চালাতে পারি, বাংলাদেশ ব্যাংক এবং নতুন বোর্ড একসাথে কাজ করে, জনগণের আস্থা এখানে আসবে। নতুন টাকা যদি কেউ ডিপোজিট করে, এখনও টাকা নতুন ডিপোজিট হচ্ছে এই ব্যাংকে, গত 1 মাস ধরেও হয়েছে। হয়তো বলতে পারেন যে কত, হয়তো 100 কোটি টাকা হয়েছে তো। তো কাজে মানুষের আস্থা, কিছু কিছু মানুষের আস্থা কিছু কিছু করে ফিরছে। আমরা আশা করব যে সবাই এখানে আস্থা ধরে রেখে এই ব্যাংকটাকে পুনর্গঠনে একটা গঠনমূলক ভূমিকা রাখবেন ডিপোজিটর হিসাবে, এবং তারা লাভবান হবেই। সরকারি যে 6টা ব্যাংক আছে এগুলোর অবস্থা তো আরও খারাপ। সরকারি ব্যাংকের তারল্যের যে সংকট, সেটা হচ্ছে আইসোলেটেড। এখানে আছে, বাট সার্বিকভাবে নাই। কাজে আমরা যদি একটু একীভূত করি তাহলে কিন্তু তারল্য সংকটটা চলে যেতে পারে, এবং আমরা এটাকে স্বল্প খরচেই এটাকে পুনর্গঠন করে ফেলতে পারি। স্যার, আপনার বিরুদ্ধে কিছু বেশ কয়েকটা মহল থেকে কিছু অভিযোগ আসছে যে আপনি ঢালাওভাবে কিছু কিছু ঋণ যেটা খেলাপি ছিল সেগুলোকে নবায়ন করে দিয়েছেন, এবং নির্বাচনের আগে যেহেতু এই ধরনের দৌড়ঝাঁপটা বেশি, এখানেও কেন্দ্রীয় ব্যাংক অতটা কঠোর হতে পারছে না। এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটা তো আসতেই পারে। প্রথমত আমাদের বুঝতে হবে যে বাংলাদেশের যে সিচুয়েশনটা, আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট, এখানে প্রচুর ভিকটিম ছিল যারা রাজনৈতিক কারণে ব্যবসা করতে পারেনি, এবং এই বিষয়টাকেই আমরা গুরুত্ব দিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে বড় বড় বিজনেস হাউস, অনেকেরই হয়তো সামর্থ্য আছে, কিন্তু বিভিন্ন কারণে দেয় নাই বা দিতে চায় নাই বা হয় নাই, তাদেরকেও একটা সুযোগ করে দেওয়া, তাদেরকে নর্মালাইজ করে জিনিসটাকে রেগুলারাইজ করে নেওয়া। চান্সটা স্যার আপনি কিসের বেসিসে নিয়ে দিচ্ছেন? আমি দেশকে অর্থনীতিকে একেবারে পঙ্গু করে দিতে পারবো। দেশের অর্থনীতি পুরো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ সাপোজ আজকে আমি বসুন্ধরার বেক্সিমকো বা আরও বড় বড় কতগুলো আছে না, সবগুলো প্রতিষ্ঠানকে আমি দেউলিয়া ঘোষণা করে আমি তাদের সব ফ্যাক্টরি বন্ধ করে দিলাম। কী অবস্থাটা হবে? কত লক্ষ লোক বেকার হবে? প্রশ্ন হচ্ছে স্যার, এটা যৌক্তিকভাবে যাচাই বাছাইয়ের মাধ্যমে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে কিনা সেইটা। যাচাই বাছাইয়ের মাধ্যমেই তো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই তো আমি আস্থাশীল। আমরা তো কমিটি করেছি, বাংলাদেশ ব্যাংকের দিক দিয়ে বাইরের প্রতিনিধি, প্রাইভেট সেক্টরের প্রতিনিধি, বিসিসিআই এর প্রতিনিধি, সবাইকে নিয়েই তো এটা করা হয়েছে। আমি তো এটা দেখিনি। স্যার, নির্বাচনের আগে যেহেতু এখন আমাকে চিন্তা করতে হবে, ক্রিটিসাইজ করাটা খুবই সহজ, একটা ফ্যাক্টরি বন্ধ করাটা খুবই সহজ, একটা ফ্যাক্টরি করাটা খুবই কঠিন। যারা আমরা বসে বসে ক্রিটিসাইজ করি তারা কোনোদিন ফ্যাক্টরি চালাইও নেই, ফ্যাক্টরি জানিও না, লেবার ম্যানেজমেন্টও করি নেই। ফ্যাক্টরি চালানোর সাথে যে রাজনীতি, যে অর্থনীতি এবং যে শ্রমনীতি, শ্রম ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমাদের কোনো জ্ঞানও নাই। নির্বাচনের আগে শ্রমিকরাও যেহেতু তারাও কিছু পাচ্ছে, যারা ঋণ খেলাপি তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, সো এই সময়ের মধ্যে একটা দৌড়ঝাঁপ প্রতি বছরই হয় সবসময়। এই সময়টা আপনি কোনো নমনীয় বা কোনো রাজনৈতিক চাপে কোনো সিদ্ধান্ত দেবেন কিনা বা দিচ্ছেন কিনা? দেখুন, আমার কোনো রাজনীতির সাথে আমি সম্পৃক্ত নই, কিন্তু আমি মনে করি যে যারা রাজনীতিবিদ তাদের ইলেকশন তো তাদের করার একটা ইনহেরেন্ট অধিকার আছে, করতেই পারে, এবং তাদের মধ্যে কিছু কিছু এই যে আমরা যেটা 1500 বললাম তাদের মধ্যে পড়ে যেতে পারেন, বা আরও 1500-র বাইরেও পড়ে থাকলেও তারা পড়ে যেতে পারেন, ছোটোখাটো
পড়ে যেতে পারেন। এটা অস্বাভাবিক কিছু নয়। আপনার কিছু কিছু লক্ষ্যমাত্রা অর্জনে আপনি এখনো পর্যন্ত আমরা বলবো যে অর্জন করতে পারেন, স্পেশালি ইনফ্লেশন। আপনি খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন যে এই ডিসেম্বরের মধ্যেই 5% মধ্যে নিয়ে আসা বা 6%-এর মধ্যে 7, সেটাও এখন যেটা আছে তার চেয়ে অনেক মানে দূরে আছে। এইটা আসলে আপনি কেন করতে পারেননি? 16 মাস বা 17 মাস তো অনেক লম্বা সময়। লম্বা সময়, এটাও ঠিক। আবার অ্যাট দ্য সেম টাইম আমাদের বুঝতে হবে যে আমাদের বাংলাদেশে ইনফ্লেশনটা খুব ওয়েল এন্ট্রেন্সড, মানে এক্সপেকটেশনটাও খুব এন্ট্রেন্সড। অর্থাৎ মানুষ ধরেই নেয় যে 10% ইনফ্লেশন আমাদের হবেই, বেতন আমার 10%ই বাড়বে, সব কিছুই প্রত্যাশাজনিত একটা ব্যাপার থাকে। প্রত্যাশার ব্যাপার একটা আছে, এটা একটা ফ্যাক্টর। আপনি দেখুন লেবার মার্কেট সব জায়গায় 10% দিবেই, ওটা তো হবেই। না, তাহলে তো আপনার টার্গেটটা এরকম করা উচিত ছিল স্যার। না, 10% টার্গেট হলে বলতে ইনফ্লেশন, তাহলে তো আমি ইন্টারেস্ট রেট কমাতে পারবো না। টার্গেটটা আমাকে অবশ্যই অ্যাম্বিশাস করতেই হবে, এবং এই ইনফ্লেশন এক্সপেকটেশনটাকে আস্তে আস্তে ভাঙতে হবে। আপনি এই কয়েক মাসে প্রায় $3 বিলিয়ন মতো মুদ্রা বাজার থেকে কিনেছেন। দুইটা আলোচনা এখানে বাজারে আছে যে IMF এর টার্গেট অনুযায়ী আপনাকে রিজার্ভ বড় করে দেখাতে হবে, এই জন্য হয়তো আপনি চেষ্টা করছেন। আর একটা হচ্ছে যে আপনার যেটা যুক্তি যে আপনি ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে স্টেবল রাখতে চান। স্যার, এখানে তো ইনফ্লেশনের একটা বড় ইন্ডিকেটর থাকে। আপনি যদি ডলারটা বাজারে ছেড়েই দিবেন তাহলে তো ডলারের দাম কমলো বা টাকার দাম শক্তিশালী হলে আমার পণ্যমূল্য কমার কথা। এইটা স্যার কেন করছেন আপনি এখনো? আমার যদি শুধু স্বল্প মেয়াদি লক্ষ্য থাকতো, তাহলে আপনি যেটা বললেন টাকাকে অতিমূল্যায়িত করে আমি ডলারকে সস্তা করে দিয়ে ইনফ্লেশনকে একটু কমিয়ে নিতে পারতাম। এটা আমার লক্ষ্য না। আমাকে বুঝতে হবে যে আমাকে আবার এক্সপোর্ট মার্কেটে কম্পিটিটিভ থাকতে হবে। রেমিটেন্সের ইনফ্লো তো ভালো, $30-32 বিলিয়ন হয়তো আমাদের এই অর্থ বছরে চলে যেতে পারে। তো আপনারা যে প্রণোদনাটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আপনি যখন ওই পারে ছিল এই প্রণোদনার সমালোচনা আপনি করেছেন, তখন সিচুয়েশন আরও খারাপ ছিল, এখন অনেক ভালো। তারপরেও আপনার আমলেও এই প্রণোদনা চলছে। আপনি এটার পক্ষে কিনা এখনো, বা এটা এখনো রাখতে চান কিনা? প্রণোদনাতে আসলে কি কাজ হয় আমি জানি না, আমি এটাকে ডিফেন্ড করতে পারবো না। কিন্তু গভর্নমেন্ট মনে করে, সরকার মনে করে যে এখানে দেওয়ার প্রয়োজন আছে। সরকারের সাথে যেহেতু আপনি মিলেমিশেই কাজ করেন, সরকারে যারা আছেন, কেউ আপনার শিক্ষক, কেউ আপনার বন্ধু, তো আপনি আসলে এটা রাখার পক্ষে কিনা, বা এই মেসেজটা আপনি সরকারকে কিভাবে দেন? আমি দেখেছি সরকারের মধ্যে ওভারওয়েলমিংলি এটা সাপোর্ট আছে, এবং আমরা মাইনরিটি। আমি টু গো বাই দ্য মেজরিটি রুল। অর্থ মন্ত্রণালয় মনে করে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মনে করে, আমাদের অনেক ইন্টেলেকচুয়ালরাও মনে করে। তো সেই সব কারণে মতবিরোধ থাকতেই পারে। আমি মনে করি না যে এটা তেমন কোনো ভূমিকা রাখে, বা এটা রাখার দরকার আছে, কারণ আমরা এক্সচেঞ্জ রেটকে বাজার ভিত্তিক করে দিয়েছি, এবং সেটাই সবচেয়ে বড় পাওনা। স্যার, আপনি এমন একটা সরকারের অধীনে প্রায় 1.5 বছর কাজ করলেন। আপনি বলা যায় যে পুরোপুরি স্বাধীন, এবং অর্থ উপদেষ্টাও আপনাকে কখনো এমন কোনো চাপ দেননি যেটা আপনার কাজের ক্ষেত্রে। বাট আপনার মেয়াদ তো 4 বছর, পরবর্তীতে রাজনৈতিক সরকারের আমলে একটা লম্বা সময় হয়তো আপনাকে কাজ করতে হবে। আপনার আসলে কি মনে হয় আপনি কাজ করতে পারবেন কিনা তাদের সাথে? আমি এই পথটা নিয়েছি বিকজ অফ এটা আমাকে দেশের এবং এই আর্থিক খাতের একটা সংকটময় সময়ে একটা অবদান রাখার সুযোগ করে দিয়েছে আমাকে। ইটস এ কল ফর ডিউটি, ইটস মাই অব্লিগেশন টু সার্ভ দ্য নেশন। আমি সেই অ্যাঙ্গেল থেকে এটাকে দেখছি। যতদিন পর্যন্ত সঠিকভাবে ভালোভাবে আই ক্যান সার্ভ দ্য কান্ট্রি, আই উইল সার্ভ ইট। যদি কোনো সময় কোনো কারণে সেই পরিস্থিতি না থাকে, তাহলে তো আর সেখানে থাকার কোনো যৌক্তিকতা থাকে না, সেটা অন্য বিষয় তখন। আপনার যেই পলিসিগুলো আপনি 1.5 বছর নিয়েছেন, সবগুলো সঠিক ছিল বলে মনে করেন কিনা আপনি? সঠিকই হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা পেইনফুল ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে, বাট প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকে তারা সহায়তা দিতে হয়েছে। এটা কি সফল হয়েছে? না, এটা ব্যর্থও হয়নি, সফলও হয়নি। ব্যর্থ হয়নি এই জন্য যে টাকাটা তো আলটিমেটলি আমার লায়াবিলিটি কমিয়ে দিয়েছে, অর্থাৎ গ্রাহকরা তাদের টাকা পেয়েছে, সরকারের উপর যে দায়ভারটা সেটা কিছুটা হলেও কমে গেছে।
আবার আরেক দিক থেকেও এটাও ঠিক যে আমি কিন্তু সময় পেয়েছি। টাইম ইজ অলসো ইম্পর্ট্যান্ট, আই হ্যাভ টু বাই টাইম। কোনো ক্রাইসিস হয়ে গেলে ব্রায়ান অন দ্য ব্যাংক যদি বিশালভাবে হয়ে যেত তাহলে সিচুয়েশনটা অন্যরকম দাঁড়াতে পারত। ওভারঅল ইন দ্যাট কনটেক্সট আই থিঙ্ক মাই স্ট্র্যাটেজি হ্যাজ ওয়ার্কড, এবং যেহেতু তারা পারে নাই পাঁচটা, আমি তাদেরকে নিয়ে নিয়েছি। স্যার, নতুন সরকারকে আপনি কেমন একটা ব্যাংক ব্যবস্থা দিতে পারবেন বা কেমন সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে তারা শুরু করতে পারবে? উই ডিড নট হ্যাভ এ ব্যালেন্স অফ পেমেন্ট মেলডাউন। আমাদের এক্সচেঞ্জ রেট 100, 150, 200 যেতে পারতো পাকিস্তান, শ্রীলঙ্কার মতো, সেটা তো যায় নাই। আমাদের ম্যাক্রো স্টেবিলিটি কিন্তু ছিল। আমরা যেটা দিয়ে যাচ্ছি, যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রফেসর ইউনূস আমাকে জিজ্ঞেস করেছেন যে আমাদের ম্যাক্রো সিচুয়েশন, আমি যে কোনো ক্রাইসিস নাই, ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের কোনো ক্রাইসিস নাই, উইথ অর উইদাউট আইএমএফ। আইএমএফ টাকা দিবে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে, এটা দিয়ে আমি রিজার্ভ বিল্ড আপ করবো, এটা কোনোদিনও হবে না। লেটস নট টক অ্যাবাউট ইট। স্যার, অনেকেই বলবেন আমি যে মনে করি যে এই জুন মাসের মধ্যে আমরা 35 বিলিয়নে নিয়ে যাব রিজার্ভকে। এখন 33 বিলিয়ন হয়ে যাচ্ছে, প্রায় কাছাকাছি আছে এখন 3208। এটা কারো টার্গেট মিট করার জন্য আপনি করছেন? কোনো টার্গেটের না, এটা আমার টার্গেট, আমাদের টার্গেট। আইএমএফ টার্গেট বহু আগে আমরা মিট করে ফেলছি। স্যার, লোকজন যখন বলবে যে হাসান এইচ মনসুরের আমলে খেলাপি ঋণ 35% উঠে গেছে, এ টাকা কি আমার আমলে গিয়েছে? না, যায়নি। এ টাকা তো আগেই গিয়েছিল। আমি এটাকে দৃশ্যমান করেছি। আবার আমি এটা বলতে পারবো, যদি সময় দেওয়া হয়, এই ডিসেম্বর মাস থেকেই এটা কমা শুরু করবে। আমার টেনিওর থাকাকালে, যদি আমি 4 বছরই থাকি, আর সামনে আরও 2.5 বছর আছে, তাতে হয়তো আমি এটা 20% নামিয়ে আনতে পারবো। 4 বছর থাকতে পারবেন কিনা আপনার কি এরকম সন্দেহ আছে কিনা? এটা আমি ফোরকাস্টের কিছু করবো না। আমি বলবো যে আমার থাকা না থাকাটা হচ্ছে, আমি মনে করি যে ইট ইজ এ অনার টু সার্ভ দ্য কান্ট্রি ইন এনি পজিশন। যতদিন সার্ভ করতে পারবো, সঠিকভাবে সার্ভ করতে পারবো, সঠিকভাবে, এবং যে প্রফেশনালিজমের সাথে যদি করার ক্ষমতা আমার থাকে বা করতে দেওয়া হয়, আমি করব। স্যার, লাস্ট প্রশ্ন আমার। আমরা যদি ইন্টারেস্ট রেটের কথা চিন্তা করি, এত টাকা ইন্টারেস্ট রেট দিয়ে আসলে ব্যবসা করা বাংলাদেশে কঠিন। সো দ্যাট আমাদের প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু দীর্ঘ সময়ের মধ্যে একেবারে তলানিতে নেমে গেছে, এবং আপনি 10% পলিসি রেট, সেটাও দীর্ঘদিন ধরে রেখেছেন। আপনার এই কঠোর অবস্থানটা কেন? মানে আপনি কি ব্যবসায়ীদেরকে আর একটু রিলিফ দিতে চান না নাকি? বাংলাদেশের ইতিহাসে 12, 13, 14% ইন্টারেস্ট ইজ এ নর্ম, ইটস নট এন এক্সেপশন। দেখুন আপনি, 90 সালে আমি 9-6 তো ছিল ছিলাম। স্যার আমাদের, হ্যাঁ? 9-6 তো ছিল, সেটা 9-6 কম্পেয়ার তো করলে কোনো অনেক। পলিসি ছিল না। দ্যাট ইজ হোয়াট উই আর পেইং ফর। সো লেটস নট টক অ্যাবাউট সামথিং হুইচ ইজ রং। আমি তো 9-6 যাব না। আমাকে যদি কেউ বলে 9-6, আমি প্রথম দিন রেজিগনেশন লেটার দিয়ে আমি চলে যাব। 9-6 যদি বাজারের ভিত্তিতে আমি আনতে পারি, আমি সেটা করব। আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য কিন্তু 9-6 বা আরও কম, হয়তো 4-6 বা 4-8 আমার লক্ষ্য। স্যার, নেক্সট মনিটারি পলিসিতে এটা হাত দিবেন কিনা? আশা করেছিলাম চেঞ্জ আনার, কিন্তু ইনফ্লেশন যদি না কমে, তাহলে পরে আমার পক্ষে তো চেঞ্জ আনাটা কঠিন হবে। খুব জোরালোভাবে চেষ্টা করেছেন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন, এবং গভর্নরের পদমর্যাদা নিয়েও মোটামুটিভাবে কাজও এগিয়েছে, কিন্তু এই সরকার হয়তো চূড়ান্ত অনুমোদনটা এখনো পর্যন্ত দেয়নি, দিবে কিনা আমি জানি না। আপনার আসলে ফোরকাস্ট কি বলে? এই সরকারের আমলে সেটা নিশ্চিত হবে কিনা, বা যদি পরবর্তী সরকারের আমলে চলে যায়, তারা কি এই ব্যাপারে ইন্টারেস্ট হবে কিনা? দেখুন, আলটিমেটলি এটা সরকারের সদিচ্ছার ইস্যু। আমি মনে করি যে এই সরকার এখনও করতে পারে, এবং এটা করা উচিত, এবং এটা এই সরকারের জন্য একটা ল্যান্ডমার্ক সিদ্ধান্ত হয়ে থাকবে। স্যার, অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি 71 টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।